আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগস এবং অ্যান্টিবায়োটিক। এই দুটির মধ্যে অ্যান্টিবায়োটিকের পরিমাণ অনেক বেশি হলেও অ্যান্টিভাইরাল ড্রাগস খুব একটা নেই। অর্থাৎ আমাদের শরীর যদি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় তাহলে আমরা যে পরিমাণ অ্যাভেলেবেল অ্যান্টিবায়োটিক্স পাচ্ছি, ঠিক একইভাবে যখন আমরা কোনো ভাইরাস দ্বারা ডিজিজে আক্রান্ত হচ্ছি সেভাবে কিন্তু আমরা অ্যান্টিভাইরাল ড্রাগস পাচ্ছি না। এবং অ্যান্টিভাইরাল ড্রাগস তৈরি করা অ্যান্টিবায়োটিক তৈরি করার চেয়ে অনেক বেশি কঠিন এবং জটিল। এই কারণটি আজকে আমি বলবো। তুলনা করার আগে প্রথমে আমাদের জেনে নিতে হবে যে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে কিভাবে টার্গেট করে এবং ব্যাকটেরিয়াকে কিভাবে দমন করে। ব্যাকটেরিয়াকে অ্যান্টিবায়োটিক দুইভাবে দমন করতে পারে। একটা হচ্ছে ব্যাকটেরিয়ার যেই গ্রোথ, ব্যাকটেরিয়া বাইনারি ফিশনের মাধ্যমে বংশবিস্তার করে, এই গ্রোথটাকে নষ্ট করার মাধ্যমে বা থামিয়ে দেওয়ার মাধ্যমে ব্যাকটেরিয়াকে দমন করতে পারে। আবার ব্যাকটেরিয়াকে সরাসরি ব্যাকটেরিয়াকে কিল করে ব্যাকটেরিয়ার সেল ওয়াল ভেঙে দিয়ে ব্যাকটেরিয়াকে দমন করতে পারে। তো সরাসরি যদি এটা ব্যাকটেরিয়াকে নষ্ট করে ধ্বংস করে তখন এটাকে আমরা ব্যাকটেরিওসাইডাল, আর যদি ব্যাকটেরিয়ার গ্রোথ বা বৃদ্ধি থামিয়ে দেয় তখন এটাকে আমরা ব্যাকটেরিওস্টেটিক অ্যান্টিবায়োটিক হিসেবে চিহ্নিত করি। অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে এটা বোঝার আগে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে সেল কিভাবে কাজ করে। অ্যান্টিবায়োটিক যেহেতু একটা সিঙ্গেল সেল অর্গানিজম, সেল কিভাবে ফাংশন করে সেটা যদি আমরা ভালো করে বুঝি তাহলে অ্যান্টিবায়োটিক কিভাবে ফাংশন করে বা যে কোনো অ্যান্টিমাইক্রো অর্গানিজম ড্রাগস যেগুলো অ্যান্টিবায়োটিক বা অ্যান্টি প্যারাসাইটিক বা অ্যান্টিভাইরাল ড্রাগস কীভাবে ফাংশন করে আমরা সেটা বুঝতে পারবো। সেলের মেজর ফাংশনটা আসলে কি? সেলের প্রধান টার্গেটটা হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। আর এই প্রোটিন সিনথেসিস করার জন্য সেলের ভিতরে যে অঙ্গাণুটা থাকে সেটা হচ্ছে রাইবোজোম। এই রাইবোজোম দুই ধরনের সেল, যেমন প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল, দুই জায়গাতেই থাকে। কিন্তু প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেলের মধ্যে পার্থক্যটা আমরা একটু দেখে নিই। আমাদের যেই শরীর, আমরা যেই মেরুদণ্ডী প্রাণী বা উন্নত প্রাণী যেগুলো, সেগুলোতে আমাদের দেহের একক হিসেবে, জীবদেহের একক হিসেবে যেই কোষগুলো বা সেলগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক সেলের নিউক্লিয়াসটা খুবই সুগঠিত থাকে এবং সেলের ভিতরে সব ধরনের কোষ অঙ্গাণু যেগুলো সেগুলো বেশ সুগঠিত অবস্থায় থাকে। কিন্তু প্রোক্যারিওটিক সেল যেগুলো, সেখানে নিউক্লিয়াসটা সুগঠিত অবস্থায় থাকে না এবং কোষের ভিতরে অঙ্গাণুগুলো তুলনামূলক সহজ সরল প্রকৃতির হয় এবং সাইটোপ্লাজমের মধ্যেই সব ধরনের কোষীয় যে কার্যক্রম সেগুলো সম্পাদিত হয়। তো ব্যাকটেরিয়াগুলো কিন্তু আসলে প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সিঙ্গেল সেলগুলোকে আমরা ব্যাকটেরিয়া হিসেবে ধরে থাকি। তো প্রোক্যারিওটিক সিঙ্গেল সেলের যেই মেকানিজম, এখানে নিউক্লিয়াস থাকে না, প্রোটিন সংশ্লেষণটা হয় রাইবোজোমের মধ্যেই। তো এই রাইবোজোমকে আমরা ইচ্ছা করলে টার্গেট করতে পারি। রাইবোজোম যদি প্রোটিন সিনথেসিস না করতে পারে এই ব্যাকটেরিয়াটা কিন্তু মারা যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের দেহের ভিতরে যখন ব্যাকটেরিয়া প্রবেশ করে, আমরা যখন ওষুধটা খাই, ওষুধটা বা ড্রাগসটা কিভাবে শুধু ব্যাকটেরিয়া সেলকে টার্গেট করে কিন্তু আমার শরীরের সেলকে টার্গেট করে না? মানে ওষুধ কিভাবে এটা বুঝতে পারে যে এইটা মানুষের সেল, হোস্ট সেল, আর এইটা হচ্ছে যে ব্যাকটেরিয়ার সেল? এখানে যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার সেল মানুষের সেল থেকে আলাদা। ব্যাকটেরিয়ার সেলটা হচ্ছে প্রোক্যারিওটিক এবং আমাদের দেহের সেলগুলো হচ্ছে ইউক্যারিওটিক। এবং প্রোক্যারিওটিক সেল যেটা ব্যাকটেরিয়ার থাকে তার যে সেল ওয়ালটা, এটাও কিন্তু ইউক্যারিওটিক সেল ওয়ালের থেকে ডিফারেন্ট, অনেকটাই আলাদা। ফলে প্রোক্যারিওটিক সেলকে যেই ড্রাগসটা ধ্বংস করে ফেলতে পারে, ইউক্যারিওটিক সেলকে সেটা অ্যাটাক করে না। তাই আমরা যখন ড্রাগসটা নেই সেটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করলো, আমাদেরকে কিন্তু ধ্বংস করে না। আবার আরেকটা বিষয় হচ্ছে, আমি যে রাইবোজোমের কথা বললাম, রাইবোজোমকে যদি অ্যাটাক করে, রাইবোজোমের প্রোটিন সিনথেসিস যদি বন্ধ করতে পারে তাইলেও কিন্তু ব্যাকটেরিয়াটা মারা যাবে। তো রাইবোজোম তো আমাদের দেহ, আমাদের কোষের মধ্যেও আছে, ব্যাকটেরিয়ার কোষেও আছে, আমাদের কোষেও আছে। কিন্তু প্রোক্যারিওটিক সেল যেটা ব্যাকটেরিয়ার থাকে সেখানে রাইবোজোমটা 70S, তুলনামূলক ডিফারেন্ট। আমাদের সেলে যে ইউক্যারিওটিক সেলে যে রাইবোজোমটা থাকে 80S, এটার থেকে ওটা ডিফারেন্ট। তো যেই ড্রাগসটা আমরা নেই সেটা ওই ব্যাকটেরিয়ার রাইবোসোমটাকে ধ্বংস করলো, আমাদের রাইবোসোমটাকে সে ধ্বংস করে না।
এবার আমরা দেখব যে ভাইরাসকে আসলে কিভাবে দমন করা হয়। ভাইরাসকে দমন করাটা তুলনামূলক ডিফিকাল্ট এই জন্য ভাইরাসের বংশবিস্তার পদ্ধতির দিকে আমরা যদি খেয়াল করি এবং ভাইরাসের গঠনের দিকে যদি আমরা খেয়াল করি, ভাইরাসটা হচ্ছে শুধু একটা জেনেটিক ম্যাটেরিয়াল এবং এটার চারপাশে একটা এনভেলপ বা এটাকে ক্যাপসিড বলে অনেক সময়, যেটা প্রোটিন দিয়ে তৈরি। তো এই সেল ওয়ালটা কিন্তু এটাকে আমরা যদি এখন সেল ওয়াল ভাঙতে যাই হয়তো বা ভাঙা সম্ভব, কিন্তু ভাইরাসটা আসলে বংশবিস্তার করে ইন্ডিপেন্ডেন্টলি সে বংশবিস্তার করতে পারে না। এটা জীব এবং জড়ের মাঝামাঝি এমন একটা বস্তু। এটা আসলে হিউম্যান সেলের ভিতরে ঢুকে অথবা যাকে সে অ্যাটাক করে সেই সেলের ভিতরে ঢুকে ওই সেলটাকে সে ব্যবহার করে। অর্থাৎ সে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কোথাও ঘোরাফেরা করে না যে এটাকে ড্রাগস গিয়ে এই সেলের ভিতরে ঢুকবে, সেলটাকে নষ্ট করে দেবে, এরকম না। এটাকে নষ্ট করতে হলে এটা যেই সেলের ভিতরে ঢুকে আছে সেটাকে নষ্ট করতে হবে। এটা অনেকটা এরকম, একজন শত্রু যদি আপনার বাসায় ঢুকে আপনাকে জিম্মি করে, তখন যদি আমি ওই শত্রুকে মারতে যাই, আমি যদি উপর থেকে বোমা ফেলি, তখন কিন্তু শত্রুও মারা যাবে, আপনিও কিন্তু মারা যাবেন, কারণ শত্রুটা আপনার ঘরের ভিতরে আপনার সাথেই রয়েছে। ভাইরাসের ক্ষেত্রে ঠিক এই ব্যাপারটা ঘটে। ভাইরাস আমাদের সেলের ভিতরে ঢুকে যায় চুরি করে, এবং ঢুকে গিয়ে আমাদের সেলের ভিতরে যে মেশিনপত্রগুলো আছে অর্থাৎ রাইবোজাম সেটার সম্পূর্ণ দখল নিয়ে নেয়, এবং সেই রাইবোজামকে সে তার ডিএনএ ম্যাটেরিয়াল, তার জেনেটিক ম্যাটেরিয়ালকে কপি করতে বাধ্য করে। ফলে ভাইরাসকে অ্যাটাক করা, ভাইরাসকে ফাইন্ড আউট করা এবং এটাকে মেরে ফেলাটা ড্রাগসের জন্য অনেক বেশি কঠিন। আবার আমি যদি ভাইরাসের যে জেনেটিক ম্যাটেরিয়াল যেটাকে সে কপি করে, তো সেটাকে যদি আমি টার্গেট করি, তাহলে অনেক সময় দেখা যায় বেশিরভাগ ভাইরাসই তাদের জেনেটিক ম্যাটেরিয়ালগুলার যে কোডিংটা বা যেটার যে স্ট্রাকচারটা সেটা খুব দ্রুত করতে থাকে, মানে খুব দ্রুত এটা ইভলভ হয়। ফলে আজকে আমি একটা অ্যান্টিভাইরাল ড্রাগস তৈরি করলাম যেটা একটা সার্টেন ভাইরাসকে মারতে পারে, আগামীতে দেখা যাবে এই অ্যান্টিভাইরাল ড্রাগসটা আর ওই ভাইরাসকে মারতে পারতেছে না, এবং ভাইরাসের স্ট্রেইন বা প্রজাতি অনেক বেশি দ্রুত পরিবর্তন হতে থাকে। আমরা কিন্তু দেখেছি যে করোনা ভাইরাস আলফা ভেরিয়েন্ট, ডেল্টা ভেরিয়েন্ট, বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট কিন্তু আসছে। অর্থাৎ ভাইরাস খুব দ্রুতই নিজের স্ট্রেইন বা প্রজাতিটা পরিবর্তন করে। ফলে এইটার টার্গেট করে ড্রাগস ডিজাইন করাটা অনেক বেশি কঠিন। এজন্যই খুব সিলেক্টিভ অল্প কিছু ভাইরাস, যেমন হারপিস ভাইরাস বা এরকম কিছু ভাইরাস ছাড়া বেশিরভাগ ভাইরাসের জন্যই আসলে কোনো ধরনের প্রতিষেধক নেই, এবং এই ভাইরাস দ্বারা যখন আমাদের আক্রান্ত হই তখন আসলে আমাদের ইমিউনি সিস্টেমের উপর ভরসা করে বেঁচে থাকা ছাড়া আমাদের কোনো কিছুই করার থাকে না। এরপরও ভাইরাস দ্বারা আক্রান্ত হলে হয়তো ডাক্তাররা ওষুধ দেয় বা মেডিসিন কিন্তু প্রয়োগ করা হয়। সেই মেডিসিনগুলো বেশিরভাগই থাকে সিমটোমেটিক ট্রিটমেন্ট, অর্থাৎ তার হয়তো জ্বর হচ্ছে, তাকে ফিভার সিঙ্কিং ড্রাগস দেওয়া হচ্ছে, তার হয়তো কোনো ধরনের কমপ্লিকেশন হচ্ছে, হয়তো মাথা ব্যথা হচ্ছে, তাকে মাথা ব্যথা কমানোর ওষুধ দেওয়া হচ্ছে, এরকম। কিন্তু ওই যেই ভাইরাসের কারণে রোগটা হচ্ছে সেই ভাইরাসকে ধ্বংস করার মতো কিন্তু কোনো ধরনের ওষুধ দেওয়া হয় না, বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হয় না। যেমন আমি উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে ডেঙ্গুর কিন্তু ওরকম কোনো অ্যান্টিভাইরাল ড্রাগস কিন্তু নেই, বা করোনা ভাইরাসের জন্য নেই। কিছু আবিষ্কার করা হয়েছে, কিন্তু ওগুলোর কতটা কাজ করে সেটা নিয়েও অনেক বিতর্ক। ভাইরাস আমাদেরকে অ্যাটাক করার সময় আমাদের নিজেদের ঘরে ঢুকে পড়ে, আমাদের নিজেদের সেলের ভিতরে ঢুকে পড়ে, সেটাকে হাইজ্যাক করে সেগুলোকে সে ব্যবহার করে একসময় যখন যথেষ্ট পরিমাণ সংখ্যা বৃদ্ধি পায় সে সেখান থেকে বের হয়ে আসে। ফলে একে ফাইন্ড আউট করে ওষুধ তৈরি করা অনেক বেশি কঠিন। তা আমাদের ইমিউনি সিস্টেমের উপর ভিত্তি করা ছাড়া, ভরসা করে থাকা ছাড়া ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করা আর খুব বেশি একটা সক্রিয় কোনো উপায় নেই।